আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ক্যালকুলাসের ইন্ট্রোডাক্টরি ক্লাসে। ক্যালকুলাস আমাদের ম্যাথামেটিক্সের সিলেবাসের এইচএসের ম্যাথামেটিক্সের সিলেবাসের ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এবং স্টুডেন্টরা এখানে অনেক বেশি সাফারও করে থাকে। সো আমরা জাস্ট প্রথমে যদি ইন্ট্রোডাকশন দিই কয়েকটা কথার মাধ্যমে, তাহলে হোয়াট ইজ ক্যালকুলাস, একেবারে সহজ ভাষায় যদি ক্যালকুলাস কি বলতে চাই, তাহলে ক্যালকুলাস হচ্ছে গণিতের একটা শাখা যেখানে কোনো কিছুর পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। সিম্পলি এক কথায় যদি বলি, ক্যালকুলাস হলো গণিতের একটা শাখা যেখানে কোনো কিছুর পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। ক্যালকুলাসের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে যোগজীকরণ। অন্তরীকরণের কাজ কি? অন্তরীকরণের কাজ হচ্ছে কোনো কিছুর পরিবর্তন নির্দেশ করা, মানে কোনো কিছুর বলতে এখানে বলছে কোনো একটা ফাংশনের পরিবর্তন নির্ণয় করা ইউজিং স্লোপ, মানে সেই ফাংশনের ঢাল নির্ণয়ের মাধ্যমে সেই ফাংশনের পরিবর্তন নির্ণয় করা। যোগজীকরণের কাজ কি? যোগজীকরণের কাজ হচ্ছে কোনো একটা পরিবর্তনশীল শর্ত সাপেক্ষে কিছু কোয়ান্টিটিস নির্ণয় করা, যেমন এরিয়া, ভলিউম, মানে ক্ষেত্রফল, আয়তন, এগুলো নির্ণয় করা। সেগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। আমরা এগুলো তো অনেক বড় সিরিজ আকারে নিব, তাই না? অন্তরীকরণ, যোগজীকরণ চ্যাপ্টারগুলো অনেক কয়টা ক্লাসের মাধ্যমে কমপ্লিট হবে। তো এই ক্লাসগুলো যখন সম্পূর্ণ কমপ্লিট হবে এবং চ্যাপ্টারটা যখন কমপ্লিট হবে, তখন এগুলো আমরা রিলেট করতে পারবো আসলে অন্তরীকরণ এবং যোগজীকরণের মূল কাজটা কি। তো অন্তরীকরণ এবং যোগজীকরণ এই দুইটা জিনিস ডেভেলপের পেছনে দুইজন বিজ্ঞানীর বেশি অবদান রয়েছে। একজন হচ্ছে বিজ্ঞানী নিউটন এবং আরেকজন হচ্ছে বিজ্ঞানী লিবনিজ। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অন্তরীকরণ। সুতরাং এইচএসসি প্রথম পত্রের নবম চ্যাপ্টার অন্তরীকরণ, ক্যালকুলাসের প্রথম পার্ট অন্তরীকরণ। ক্যালকুলাসকে স্প্লিট করে দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা যোগজীকরণ। আমরা অন্তরীকরণ শুরু করতে যাচ্ছি। অন্তরীকরণের প্রথম চ্যাপ্টার 9A, এটা হচ্ছে লিমিট সংক্রান্ত। সুতরাং আজকে আমরা পড়াশোনা করব লিমিট নিয়ে। তো লিমিট কি, কেন ম্যাথামেটিক্সে লিমিটকে ইন্ট্রোডিউস করা হয়েছে, কি দরকার পড়লো ম্যাথামেটিক্সে লিমিট নিয়ে আসার? তো এটা এভাবে মাথায় রাখবা। তোমরা হয়তো দেখছো ছোটোবেলায় অ্যাড দেখছো, এখন অ্যাডটা আসে না, যে একটা অ্যাড আসতো, অসম্ভবকে সম্ভব করায় অনন্ত জলিলের কাজ। তো অসম্ভবকে সম্ভব করা যেমন অনন্ত জলিলের কাজ, তেমনি অনির্ণয়কে নির্ণয় করা হচ্ছে লিমিটের কাজ। অনির্ণয় জিনিস যতগুলো আছে সব কিছুকে নির্ণয় করার জন্য লিমিটকে ইন্ট্রোডিউস করা হয়েছে ম্যাথামেটিক্সে। আচ্ছা, এখন অনির্ণয় বলতে কি বোঝায়, তার আগে আমরা লিখে নিই এটা। লিমিটের কাজ কি? লিমিটের কাজ হচ্ছে অনির্ণয়কে নির্ণয় করা। অনির্ণয়কে নির্ণয় করা লিমিটের কাজ। লিমিটের কাজ, অলরাইট। এখন অনির্ণয় বলতে কি বোঝায়, যে আমরা একটা টার্ম নিয়ে আসছি অনির্ণয়, এটা আবার কি জিনিস? তাহলে বোঝো, আমরা একটা ফাংশন নিলাম এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। আমরা একটা ফাংশন নিলাম। এখন এই ফাংশনে আমরা ইনপুট করলাম 3, তাহলে কী হবে বলো তো? 3 পুরো স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 3 মাইনাস 3, তাহলে 9 মাইনাস 9 ডিভাইডেড বাই 3 মাইনাস 3, তাহলে উপরেও 0 নিচেও 0, তাহলে 0 ডিভাইডেড বাই 0 এর ভ্যালু কত? এনিওয়ান গেস? কেউ বলতে পারবা 0 ডিভাইডেড বাই 0 এর ভ্যালু কত? আচ্ছা, যদি বলতে না পারো তাহলে আমি একটু হেল্প করি। আমরা এখানে কয়েকটা চিন্তা ভাবনা করি যে 0 ডিভাইডেড বাই 0 এর ভ্যালু কত হতে পারে। প্রথম চিন্তা হচ্ছে এরকম যে 0 ডিভাইডেড বাই 0, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, এটাকে যে উপরে এবং নিচে যদি একই সংখ্যা থাকে, লাইক এরকম, উপরে হচ্ছে 16, নিচে 16, তাহলে আমরা কি করি, 16 কাটাকাটি করে 1 লিখি। তো এখানে কি আছে, এখানে 0 আর 0 আছে, তো আমরা 0 আর 0 ভাবে কেটে দিলাম, কেটে দিয়ে ইকুয়ালস টু কত লিখলাম, 1 লিখলাম। আচ্ছা, এই চিন্তা অনুযায়ী আমরা 1 পাই। এখন আমরা আরেকটা চিন্তা করতেছি, না এরকমও তো হয় যে উপরে যদি কোনো একটা 0 থাকে এবং নিচে যদি থাকে কি কোনো একটা সংখ্যা লাইক 9, তাহলে কত পাবো আমরা? 0 পাবো। 0কে যে সংখ্যা দ্বারা ভাগ করো না কেন, কি হয়? 0 হয়। অলরাইট, তো এই চিন্তা অনুযায়ী আমরা বলতেছি উপরে আছে 0 এবং নিচে আছে কোন একটা সংখ্যা।
উপরের জিরোটাকে তুমি কি ধরো, এই জিরোটাকে এই জিরো ধরো এবং নিচের জিরোটাকে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা ধরো। তাহলে এই চিন্তা অনুযায়ী আমরা এখানে কি ভ্যালু পাবো, 0 পাবো। আচ্ছা, এখন আমরা আরেকটা চিন্তা করতেছি এরকম যে আমরা তো এটাও জানি যে কোনো একটা সংখ্যা যদি উপরে থাকে লাইক 1 বা যে কোনো জিনিস সামথিং ডিভাইডেড বাই 0 এর ভ্যালু কি আসে, ইনফিনিটি আসে। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন এটা কেমনে হয়, 1 ডিভাইডেড বাই 0 এর ভ্যালু ইনফিনিটি কেমনে হয়? তাদের জন্য আমি একটু আলাদাভাবে বুঝিয়ে দিই, ছোট্ট করে বুঝিয়ে দিই। 1 ডিভাইডেড বাই 0 ইকুয়ালস টু ইনফিনিটি কেন হয়? 1 ডিভাইডেড বাই 0 ইকুয়ালস টু প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, দুইটাই হয়। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই দুইটাই হয়। কিভাবে হয় একটু বোঝাই, দেখো। আমরা যদি 1 ডিভাইডেড বাই কত করি, 0.1, তাহলে অ্যান্সার কত পাবো বলো তো, 10। ক্যালকুলেটর মারো, দেখো বুঝতে পারবা। 1 ডিভাইডেড বাই 0.01 যদি করি তাহলে কত পাবো, 100। 1 ডিভাইডেড বাই 0.001 এটা যদি করো তাহলে কত পাবো, 1000। এখন তুমি জিনিসটা অবজার্ভ করো আসলে কি হইতেছে। তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে নিচের সংখ্যা যত ছোট হচ্ছে, নিচের সংখ্যা যত ছোট হচ্ছে এই সংখ্যাগুলো তত বাড়ছে, তত বাড়ছে। এখন এই করতে করতে নিচের সংখ্যা ছোট করতে করতে একসময় কত হবে, এই নিচের সংখ্যা ছোট করতে করতে আমরা একসময় 1 ডিভাইডেড বাই 0-তে আসবো, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যাতে আসবো। তাহলে সর্বনিম্ন সংখ্যা যদি আমরা নিচে বসাই তাহলে এ পাশে কী পাবো, সর্বোচ্চ সংখ্যা পাবো, তাই না? সর্বোচ্চ সংখ্যা। এখন সর্বোচ্চ সংখ্যা কত, সর্বোচ্চ সংখ্যা আমরা জানি না, তো সুতরাং আমরা এটাকে কি ধরে নিই, ইনফিনিটি ধরে নিই। সেই কারণে 1 ডিভাইডেড বাই 0 ইকুয়ালস টু ইনফিনিটি আসে। 1 ডিভাইডেড বাই 0 ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি কেমনে আসে সেটাও একটু দেখাই দিই। দেখো, 1 ডিভাইডেড বাই মাইনাস 0.1 ইকুয়ালস টু কত আসবে, -10। 1 ডিভাইডেড বাই মাইনাস 0.01 ক্যালকুলেটারে মারো, দেখো কত আসে, -100। 1 ডিভাইডেড বাই মাইনাস 0.001 কত আসে, -1000। এখন তুমি এখানে লক্ষ্য করো নিচের সংখ্যা যত বড় হচ্ছে, দেখো 0.001 এর থেকে কিন্তু কি, 0.001 এর থেকে কিন্তু ছোট, 0.1001 এর থেকে ছোট। নিচের সংখ্যা যত বড় হচ্ছে, যে নিচে আসছে তত বড় হচ্ছে। মাইনাসের দিক দিয়ে না, তাহলে প্লাসের দিক ধরলে 0.1 বড় হতো, বাট মাইনাসের দিক দিয়ে সেই কারণে 0.001 বড়। তো 0.001 থেকে 0.0001 বড়। সুতরাং নিচের সংখ্যা যত বড় হচ্ছে, দেখো এই সংখ্যাগুলো তত কমছে। -10 থেকে -100 বেশি ছোট, -100 থেকে -1000 বেশি ছোট। অর্থাৎ নিচের সংখ্যা যত বড় হচ্ছে তত কি হচ্ছে, আউটপুট তত কমছে। তো এটা করতে করতে মাইনাসের দিক দিয়ে সবচাইতে বড় সংখ্যা কত, 0। আমরা যদি সর্বোচ্চ বড় সংখ্যা বসাই তাহলে আউটপুটে কি পাবো, সর্বোচ্চ ছোট সংখ্যা। সর্বোচ্চ ছোট সংখ্যা কি আমরা জানি না, সেটা কি দিলাম, -ইনফিনিটি, মাইনাসের দিক দিয়ে অসীম। তো এভাবে কি হয়, 1 ডিভাইডেড বাই 0 ইকুয়ালস টু প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি, এই অ্যান্সারটা আসে। এতদিন এটা মুখস্থ করতে আশা করি আজকে ক্লিয়ার হয়েছে জিনিসটা। আমি আরেকবার একটু রিক্যাপ করাই দিই। দেখো, 1 ডিভাইডেড বাই 0 ইকুয়ালস টু ইনফিনিটি কীভাবে হয়, 1 ডিভাইডেড বাই 0.1 ইকুয়ালস টু 10, 1 ডিভাইডেড বাই 0.01 ইকুয়ালস টু 100, 1.0.001 ইকুয়ালস টু 1000। তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 0.1 এর থেকে 0.01 ছোট, মানে যত ছোট হচ্ছে 1 ডিভাইডেড বাই এই সংখ্যাটা, এ পাশে আউটপুট তত বড় পাচ্ছি। এখন ধনাত্মকের দিক দিয়ে সবচেয়ে ছোট সংখ্যা কত, 0। তো এটা করতে করতে আমরা একসময় কি, এই যে 0.01, 0.001, 0.0001 এটা করতে করতে আমরা একসময় শূন্যতে এসে ঠিকবো, তাই না, ছোট্ট করতে করতে। তো 1 ডিভাইডেড বাই 0, তো ধনাত্মকের দিক দিয়ে সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে 0। তাহলে সবচাইতে ছোট সংখ্যা যদি বসাই তাহলে সর্বোচ্চ বড় সংখ্যা পাওয়ার কথা, কারণ ছোট সংখ্যা যত বসাচ্ছি এপাশে তত আউটপুট বড় সংখ্যা পাচ্ছি। তো সেই কারণে 1 ডিভাইডেড বাই 0 ইকুয়ালস টু আমরা সবচাইতে বড় সংখ্যা, পৃথিবীর সবচাইতে বড় সংখ্যা লিখতে চাই। পৃথিবীর সবচাইতে বড় সংখ্যা আমরা কি জানি, পৃথিবী না জাস্ট ইউনিভার্সের সবচাইতে বড় সংখ্যা লিখতে চাই, সেটা তো জানি না। তো সেটাকে আমরা ধরে নিই অসীম। তো 1 ডিভাইডেড বাই
0 ইকুয়ালস টু প্লাস ইনফিনিটি। অ্যান্ড আমরা এই যে সিমিলার থিওরি অনুযায়ী এখানে লিখতে পারি 1/0 ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি। আশা করি বুঝতে পেরেছ কীভাবে 1/0 ইকুয়ালস টু ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি আসে। তো আমরা যে অনির্ণয় জিনিসটা মানে 0/0 এর ভ্যালুটা আমরা নির্ণয় করতে যাচ্ছিলাম। তো প্রথম চিন্তা অনুযায়ী 1 পেয়েছি, দ্বিতীয় চিন্তা অনুযায়ী 0 পেয়েছি। তৃতীয় চিন্তা হচ্ছে উপরে 0টাকে আমরা ধরি কোন একটা সংখ্যা, নিচে 0টাকে আমরা ধরি রিয়েল 0। এই যে এটার মতো 1/0, উপরে এই 0টাকে ধরবো কোন একটা সংখ্যা, এই 0টা হচ্ছে রিয়েল 0। তাহলে এই চিন্তা অনুযায়ী আমরা 0/0 ভ্যালু কত পাই? প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি। এখন আমাদের এখানে যদি আমরা সামারি করি আসলে 0/0 এর ভ্যালু কয় রকম পাচ্ছি? 0/0 এর ভ্যালু পাচ্ছি প্রথমত 1, অথবা পাচ্ছি 0, অথবা তা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এখন তোমরাই বলো একটা এক্সপ্রেশনের ভ্যালু এত রকম আসতে পারে? আসতে পারে না, এরকম আসতে পারে না। সুতরাং 0/0 এর ভ্যালু আসলে কত আমরা জানি না, তাই 0/0 এটা কি আনডিফাইন্ড, অনির্ণেয়, অনির্ণেয়, এটা আমরা নির্ণয় করতে পারি না। তো এটাই হচ্ছে অনির্ণেয়। তো এখন অনির্ণয়টাকে নির্ণয় করার জন্য কি আসবে? অনন্ত জলিল, আমাদের লিমিট, যার কাজই হচ্ছে অসম্ভবকে সম্ভব করা। অনন্ত জলিলের কাজ অসম্ভবকে সম্ভব করা, আর লিমিটের কাজ কি? অনির্ণয়কে নির্ণয় করা। আচ্ছা, এখন লিমিট অনির্ণয়কে কিভাবে নির্ণয় করে সেই বিষয়টা আমরা দেখি। কিভাবে অনির্ণয়কে নির্ণয় করে সেটা দেখার আগে আমরা একটা ঘটনা পড়ি, গল্প পড়ি, মজার একটা গল্প পড়ি। দেখো, এখানে একটা গর্ত আছে এবং আমি এইখানে দাঁড়ায় আছি, দাঁড়ায় থেকে আমি ভাবছি আসলে গর্তের ভিতর কি আছে আমি জানতে চাই। তো আমি কি করলাম, আমি আমার একজন স্টুডেন্ট তোমাদের মধ্যে একজনকে পাঠালাম, বললাম যে দেখো তো গর্তের ভিতর কি আছে, একটু দেখে আসো তো, দেখে এসে আমাকে বলো তো আসলে গর্তের ভিতর কি আছে, আমি জানতে চাই কি আছে গর্তের ভিতর। তো ছেলেটা বোকা, কি করছে, ও এই যে এই দিক দিয়ে আসলো, এসে গর্তের উপর দাঁড়াইছে। গর্তের উপর দাঁড়ায় আসলে দেখার চেষ্টা করতেছে আসলে কি আছে নিচে। তাহলে কি হবে বলো তো? সে গ্র্যাভিটেশনের টানে কি নিচে পড়ে যাবে। তো করে পড়ে গেল গ্র্যাভিটেশনের টানে। সে যদি নিচে পড়ে যায় তাহলে তার অবস্থা কি হবে? নিচে যদি সে পড়ে যায় তাহলে তার অবস্থা হবে হি ইজ ডেড অর শি ইজ ডেড, সে কি হবে? মারা যাবে। অর্থাৎ আমরা কোনো ফলাফল পেলাম না। আমি ওকে পাঠালাম যে যাও দেখো গর্তের ভিতর কি আছে, ও কী করলো? গর্তের উপর দাঁড়াইলো আর নিচে পড়ে গেল, মারা গেল। তাহলে আমার কি কোনো ফলাফল দিতে পারবে? কোনো রেজাল্ট দিতে পারবে না। সুতরাং আমি কোনো রেজাল্ট পেলাম না। তো আমি কি করলাম? খুবই ব্রুটাল কাহিনী, তাই না? তোমাদের মধ্যে একজনকে পাঠালাম অ্যান্ড ডেড, সরি ফর দ্যাট। এখন দেখো, আমি অনেকক্ষণ ধরে পাচ্ছি না খোঁজ, কই গেল ছেলেটা। তো আমি আরেকজনকে পাঠালাম, দেখো তো যে ওই ছেলেটা কই গেল এবং গর্তের ভিতর কি আছে। তো এবার এই ছেলেটা একটু স্মার্ট, ও কি করলো, ও এই যে এদিক থেকে সুন্দর করে হাঁটতে হাঁটতে এসে গর্তের উপর না দাঁড়ায় ও এখান থেকে দাঁড়ায় গর্তের ভিতর উকি মারছে। এবার গর্তের ভিতর উকি মেরে আমাকে এসে বলছে, ভাই গর্তের ভিতর তো সেফুদা বসে আছে, আর সেফুদা বসে ওখানে লাল পানি খাইতেছে আর গালি দিতেছে, আর ছেলেটা যে নিচে পড়ছে আল্লাহ জানে ছেলেটার সাথে সেফুদা কি করছে। তো সে আমাকে কি রেজাল্ট দিল? যে গর্তের ভিতর সেফুদা বসে আছে। এখন আমি একজনের কথা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এরকম একটা কথা আছে না। সো একজনের কথা আমি বিশ্বাস করি না, আমি আরেকজনের মুখ থেকে শুনতে চাই আসলে গর্তের ভিতর কি আছে, তারপর আমি কি করব? শিওর হব। তো আরেকটা ছেলেকে পাঠালাম, দেখো তো আসলে কি আছে গর্তের ভিতর। এই ছেলেটাও স্মার্ট, ও কি করলো? এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে এসে এই ছেলেটাও স্মার্ট, এখানে দাঁড়াইছে, গর্তের সামনে দাঁড়ায় এও কি করছে? উকি মারছে। উকি মেরে এসে বলছে, হ্যাঁ ভাই ঘটনা আসলে সত্য, গর্তের ভিতর সেফুদা বসে আছে, সেফুদা বসে লাল পানি খাচ্ছে আর গালি দিচ্ছে মানুষরে। তাহলে আমি কি করলাম? আচ্ছা ঠিক আছে, তাহলে দুইজনের কথা যেহেতু শুনছি, আমি দুইজন একই রেজাল্ট দিতেছে আমারে, তাই আমি মেনে নিলাম আসলে গর্তের ভিতর কি আছে? সেফুদা আছে, এবং আমাকে সেফুদা বসে গালি দিচ্ছে, আমি একটা রেজাল্ট পাইলাম। বাট যখন কি হয়েছে, সরাসরি এই যে গর্তের উপর দাঁড়াইছে, তখন আমরা কোনো রেজাল্ট পাইনি। তো এই জিনিসটার সাথে আমরা মানে লিমিটের নির্ণয় করার
লিমিট কীভাবে একটা অনির্ণীয় মানকে নির্ণয় করে, কোনো একটা ফাংশনে কোনো একটা পয়েন্টে যদি অনির্ণীয় মান পাই তাহলে সেটাকে কীভাবে নির্ণয় করে সেটা ইজিলি বুঝতে পারবো। এই ঘটনাটাকে মাথায় রিলেট করে তারপর আমরা ওইটা ইজিলি বুঝতে পারবো। একটু মনোযোগ দিতে হবে। দেখো আমাদের সংখ্যারেখা এরকম, আমাদের সংখ্যারেখা হচ্ছে এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট 0, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট 0, এদিকে ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5, আর এদিকে কি থাকে ঋণাত্মক সংখ্যা -1 -2 -3, এভাবে এদিকে থাকে -ইনফিনিটি পর্যন্ত আর এদিকে থাকে কি +ইনফিনিটি পর্যন্ত। অলরাইট, এখন এই যে আমরা ফাংশনে যখন 3 বসাচ্ছি, ফাংশনটা কি ছিল f(x) ইকুয়ালস টু x² - 9 ডিভাইডেড বাই x - 3। যখন আমরা ফাংশনে 3 বসাচ্ছি তখন আমরা এই যে গর্তের উপর দাঁড়াচ্ছি, কি হচ্ছে সরাসরি গর্তের উপর দাঁড়াচ্ছি। গর্তের উপর সরাসরি দাঁড়ালে কি হইতে হয়েছে, ওই যে নিচে পড়ে যাচ্ছে ছেলেটা, কোনো রেজাল্ট পাচ্ছে না। সো এখানে 3 দেওয়ার মানে হচ্ছে, এই ফাংশনে 3 দেওয়ার মানে হচ্ছে গর্তের উপর দাঁড়ানো, মানে এই যে সুন্দর রাস্তা এরকম গর্ত, এই 3 বিন্দুতেই ধরো গর্ত, সরাসরি 3 দেওয়া মানে এই গর্তের উপর দাঁড়ানো এবং নিচে পড়ে যাওয়া, কোনো রেজাল্ট না পাওয়া। সো আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না 3 দিয়ে। তাহলে কি করতে হবে, তাহলে আমাদের আশপাশ থেকে উকি মারতে হবে ওই যে স্মার্ট বাচ্চাটার মতো। তাহলে আমাদের কি করতে হবে, 3 আগের সংখ্যা অথবা 3 পরের সংখ্যা দিতে হবে। তার মানে এই না যে 2 দিব 4 দিব, 3 থেকে সামান্য ছোট সংখ্যা অথবা 3 থেকে সামান্য বড় সংখ্যা দিয়ে আমাদের উকি মারতে হবে। তাহলে আমরা আসলে গেস করতে পারবো গর্তের ভিতর কি আছে। যেমন ছেলেটা গর্তের পাশ থেকে উকি মেরে দেখলো আসলে গর্তের ভিতর সেফুদা আছে, গর্তের উপর না দাঁড়ায় সে গেস করলো উপর থেকে যে সেফুদা আছে, গালি দিচ্ছে। হ্যাঁ, তো আমরা কি করবো না, আমরা গর্তের উপর দাঁড়াবো না, আশেপাশে থেকে কি করব, উকি মারবো। আচ্ছা, বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। দেখো এটা হচ্ছে আমাদের সংখ্যারেখা। অলরাইট, এটা হচ্ছে 3 বিন্দু। এখন 3 থেকে ছোট সংখ্যাগুলো কি হইতে পারে, 3 থেকে ছোট সংখ্যা হলো 2.9999, এটা হইতে পারে 2.9999, এটা 2.99। 3 থেকে সামান্য ছোট সংখ্যা, 3 থেকে সামান্য বড় সংখ্যা 3.0001, এটা হতে পারে 3.001, এটা 3.01। আচ্ছা, অলরাইট। তো আমরা এগুলো হচ্ছে এই ফাংশনে বসাবো। এখানে দিব আমরা হচ্ছে f(x) এ বসাবো। আমাদের f(x) ফাংশনটা কি, f(x) ফাংশনটা আমরা অলরেডি আমরা ডিফাইন করছি। আমরা কোন ফাংশন নির্ণয় করছি, x² - 9 ডিভাইডেড বাই x - 3। এটা হচ্ছে আমাদের f(x) ফাংশন, এটা হচ্ছে আমাদের f(x) ফাংশন। তো আমরা এখানে এই যে নিচের ভ্যালুগুলো হচ্ছে আমরা কি হিসেবে নিচ্ছি, এটা নিচে হচ্ছে x এর ভ্যালু নিচ্ছি এবং উপরে আমরা f(x) এর ভ্যালু কত পাবো। অর্থাৎ তুমি যদি এইখানে 2.99 বসাও, 2.99 বসাও x এর ভ্যালু, তাহলে তুমি এখানে f(x) এর ভ্যালু কত পাবা। তো 2.99 তুমি বসাইছো এখানে x এর ভ্যালু, x এর ভ্যালু 2.99 বসালে তুমি f(x) এর ভ্যালু পাবা, f(x) এর ভ্যালু পাবা, এটা তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, দেখবা পাবো 5.99। তুমি x এর ভ্যালু যদি 2.999 বসাও তাহলে এখানে তুমি f(x) এর ভ্যালু কত পাবা, তুমি এখানে f(x) এর ভ্যালু পাবো 5.999। তুমি যদি 2.499 এটা বসাও তাহলে f(x) এর ভ্যালু তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, এই যে এখানে x এর ভ্যালু বসাই, ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, কত পাবা 5.499। অলরাইট, এখন মানে আমরা যে সরাসরি 3 উপর দাঁড়াবো না, মানে গর্তের উপর সরাসরি দাঁড়াবো না। এখন তুমি যদি 3.01 বসাও, 3.01 যদি বসাও তাহলে তুমি কত পাবা, ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, x এর জায়গায় 3.0 বসাও তাহলে পাবা তুমি 6.01, 3.001 বসালে পাবা 6.001 অ্যান্ড এটা বসালে তুমি পাবা 6.0001। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের এই যে 2.2টা 9, 3টা 9, 4টা 9 আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, 3 দিকে যাচ্ছে। আর এই যে 3.01, 3.001, 3.001
আস্তে আস্তে কোন দিকে আসছে, আস্তে আস্তে আসলে এই যে 3 দিকে আসছে, এই সংখ্যার দিকে আসছে, কমতে কমতে 3 দিকে আসছে, এদিকে বাড়তে বাড়তে 3 দিকে যাচ্ছে। যদি x এর ভ্যালু বাড়তে বাড়তে 3 দিকে যায় তাহলে f অফ x এর ভ্যালু কি হচ্ছে দেখো তো, একটু দেখো তো, বাড়তে বাড়তে কোন সংখ্যার দিকে যাচ্ছে, 5.2টা 9, 5.3টা 9, 5.4টা 9, কোন সংখ্যার দিকে যাচ্ছে বলো তো, 6 সংখ্যার দিকে যাচ্ছে। আবার এটা যেহেতু এটা যখন কমতে কমতে 3 দিকে আসছে, এইখানে f অফ x এর ভ্যালু দেখো কমতে কমতে 6 এর দিকে আসে, 6.01, 6.001, 6.0001। অর্থাৎ আমরা 3 বসাই নি, এবার 3 এর আশেপাশের সংখ্যাগুলো বসাইছি, বসে কিন্তু আমরা গেস করতে পারছি আসলে f অফ x এর ভ্যালু কত আসছে, 6 আসছে, তাই কি না? তাহলে দেখছো আমরা ওই যে বাচ্চাটার মতো আশপাশ থেকে উঁকি মেরে যেমন দেখলো গর্তের ভিতর কি আছে, আমরাও তেমন দেখলাম, মানে ওই সংখ্যাটা বসাইনি, 3 বসাইনি, 3 বিন্দুতে অনির্ণয় আসছে এই ফাংশনে, বসাবো না, গর্ত, তো আমরা আশেপাশের সংখ্যাটা বসাই, দেখলাম আসলে গেস করলাম সংখ্যাটা কত আসে, 6 আসে f অফ x এর ভ্যালু 3 বিন্দুতে। এরকম একটা সংখ্যা আসছে, এরকম আসছে না মানে গেস করতেছি আর কি, এরকম আসছে। এখন বারবার কি আমরা এরকম ডায়াগ্রাম আঁকাই দেখব না, এটা হেডেক, মানে কঠিন। সো এই কারণে ম্যাথামেটিক্যাল একটা ফর্ম নিয়ে আসা হয়েছে লিমিটের। সো এখন আমরা এই ফর্ম সম্পর্কে দেখব। এই যে দেখো লিমিট, এখান থেকে আমরা বুঝতে পারতেছি দুই প্রকার, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর একটা রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট কোনগুলো, এই যে ধরো 3 বিন্দু 3 থেকে এই যে এই পাশের যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, মানে 3 থেকে ছোট সংখ্যাগুলো, অ্যান্ড এই পাশের যে সংখ্যাগুলো মানে 3 থেকে বড় সংখ্যা, এগুলো হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। LHL এর ফুল ফর্ম কি, লেফট হ্যান্ড লিমিট, আর RHL এর ফুল ফর্ম হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। LHL RHL। সুতরাং লিমিট কয় প্রকার, লিমিট দুই প্রকার, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট। তো কোন একটা ফাংশনের, ফ্রেশ করে লিখি নিচে, কোন একটা ফাংশন f অফ x, কোন একটা ফাংশন f অফ x, এই ফাংশনের x ইকুয়ালস টু a বিন্দুতে দুইটা লিমিট পাওয়া যাবে, বিন্দুতে লিমিট দুইটা পাওয়া যাবে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর একটা কি রাইট হ্যান্ড লিমিট। একটা হচ্ছে LHL লেফট হ্যান্ড লিমিট আর একটা কি RHL রাইট হ্যান্ড লিমিট। কোন একটা ফাংশনের f অফ x ইকুয়ালস টু a বিন্দুতে দুইটা লিমিট পাওয়া যাবে, একটা লেফট হ্যান্ড লিমিট আর একটা রাইট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট, এটাকে দেখো তো উপরে আমরা যখন লেফট হ্যান্ড লিমিটগুলো লিখছি, এগুলো কি সংখ্যা, এগুলো 3 থেকে সামান্য ছোট সংখ্যা। এখন কোন একটা সংখ্যা মানে x এর ভ্যালু যদি 3 এর সমান হয় তাহলে আমরা এভাবে লিখি x ইকুয়ালস টু 3, কিন্তু x এর ভ্যালু যদি 3 এর কাছাকাছি হয় তাহলে ম্যাথামেটিক্স এটাকে এভাবে লেখা x টেন্ডস টু 3, মানে x এর ভ্যালু 3 এর কাছাকাছি। বোঝা গেল? তাহলে x ইকুয়ালস টু 3, এটা মানে কি x এর ভ্যালু এক্স্যাক্টলি 3, x এর ভ্যালু কি এক্স্যাক্টলি 3, আর x টেন্ডস টু 3 মানে কি x এর ভ্যালু 3 এর কাছাকাছি। তো লেফট হ্যান্ড লিমিটে যে আমরা মানগুলো নিছি দেখো কি দেখাচ্ছে, এগুলো লেফট হ্যান্ড লিমিটের মানগুলো 3 এর কাছাকাছি কিন্তু 3 এর থেকে ছোট, আর রাইট হ্যান্ড লিমিটের মানগুলো 3 এর কাছাকাছি কিন্তু 3 এর থেকে বড়। অর্থাৎ আমরা লেফট হ্যান্ড লিমিটকে এটা লিখব যে x ইকুয়ালস, মানে a বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু a মাইনাস, অর্থাৎ লিমিট x টেন্ডস টু a মাইনাস, মানে লেফট হ্যান্ড লিমিটে x ইকুয়ালস টু a বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট x এর মানে এর কাছাকাছি, লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু x এর কাছাকাছি মানে এর কাছাকাছি, বাট এর থেকে সামান্য ছোট, যে a মাইনাস দ্বারা সামান্য ছোট কথাটা ডিফাইন করা হয়। আর রাইট হ্যান্ড লিমিট কীভাবে লিখব, রাইট হ্যান্ড লিমিটকে লিখব লিমিট x টেন্ডস টু a প্লাস, অর্থাৎ x ইকুয়ালস টু a বিন্দুতে লিমিট হচ্ছে এর কাছাকাছি কিন্তু এর থেকে সামান্য বড়। রাইট হ্যান্ড লিমিট
মানে ওই সংখ্যাটার থেকে সামান্য বড় হয় কিন্তু ওই সংখ্যার কাছাকাছি, আর লেফট হ্যান্ড লিমিট ওই সংখ্যার কাছাকাছি সামান্য ছোট হয়। আচ্ছা, তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস। এখন এই এটা আমরা কোথায় বসাবো? অবভিয়াসলি ফাংশানে এ মাইনাস, এটা কোথায় বসাবো? অবভিয়াসলি ফাংশন এফ এক্স ফাংশানে, অবভিয়াসলি এফ অফ এক্স ফাংশন। আমরা যে 3 থেকে ছোট এবং বড় সংখ্যাটা কোথায় বসাইছি? এফ অফ এক্স ফাংশানে। অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন এরকম, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, এবং রাইট হ্যান্ড লিমিটের লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স। আচ্ছা, এখন এটাকে আমরা আরেকটা চলকের সাহায্যে সুন্দর করে রিপ্লেস করতে পারি। সেটা দেখো এভাবে, লিমিট আরেকটা চলক আমরা এইচ নিয়ে আসলাম যেটার ভ্যালু শূন্যের কাছাকাছি, লিমিট এইচ টেন্ডস টু 0। এটা যদি লিখি তাহলে আমরা এখানে লিখব এফ অফ এ মাইনাস এইচ। এটা আমরা কেন লিখলাম একবার চিন্তা করো। দেখো এই যে এখানে এক্সের জায়গায় কী বসতো? বলো, এক্সের জায়গায় কী বসতো? এক্সের জায়গায় এর ভ্যালু বসতো, বাট এর থেকে সামান্য ছোট সংখ্যা বসতো। কী বসতো? সামান্য ছোট সংখ্যা। এখন আমরা এইচের ভ্যালুটা নিছি 0-র কাছাকাছি এবং 0-র কাছাকাছি, মানে এইচ টেন্ডস টু 0, মানে একেবারে 0-র কাছে, মানে 0.00001। অ্যান্ড এখান থেকে এ মাইনাস এইচ করছি, মানে এর থেকে 0.001 এরকম একটা সংখ্যা বাদ দিছি। তার মানে এই যে এখানে আমাদের টার্গেট ছিল কি বসানো? এর কাছাকাছি এবং এর থেকে সামান্য ছোট সংখ্যা বসানো, সেটা বসছে না। এর থেকে সামান্য ছোট সংখ্যা এইচ বাদ গেল, তাই না? মানে সামান্য একেবারে ছোট সংখ্যা 0-র কাছাকাছি সংখ্যা এইচ বাদ গেল এর থেকে, তাহলে এর থেকে সামান্য ছোট সংখ্যা আমরা এফ অফ এক্স ফাংশনে বসাতে সক্ষম হয়েছি। তো নতুন একটা চলকের সাহায্যে এভাবে রিপ্লেস করা হয়। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ মাইনাস এইচ। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা? লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে আমাদের টার্গেট কি? এর থেকে বড় সংখ্যা বসানো, এবং এইচ হচ্ছে 0-র কাছাকাছি একটা সংখ্যা, অর্থাৎ আমরা এখানে বসাতে পারবো এফ অফ এ প্লাস এইচ। তো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট লেখার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এই দুইটা। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। এখন আমাদের কাঙ্ক্ষিত সময় যেটা আমরা অনির্ণয় পেয়েছি সেটাকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে নির্ণয় করব। চলো দেখি নির্ণয় করি। তাহলে আমাদের কি ছিল? আমাদের প্রশ্নটা ছিল এরকম, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 এর এক্স ইকুয়ালস টু 3 বিন্দুতে, এক্স ইকুয়ালস টু 3 বিন্দুতে মান কত নির্ণয় করো। তুমি কি করছো? তুমি যে ছোটোবেলার যে অ্যাপ্রোচটা আছে সেই অ্যাপ্রোচে করতে গেছো সর্বপ্রথম। সলিউশন ছোটোবেলার কি অ্যাপ্রোচ? 3 বিন্দুতে নির্ণয় করতে বলছে, তাহলে এফ অফ 3 দিয়ে দিব। তাহলে 3 এর উপর স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 3 মাইনাস 3। আমরা জানি এর পরিণাম কি হয়? 9 মাইনাস 9 ডিভাইডেড বাই 3 মাইনাস 3 কী আসে? 0 ডিভাইডেড বাই 0, যেটা কি অনির্ণেয়। আচ্ছা, অনির্ণেয় চলে আসলো, কারণ কি আমরা এই যে 3 বসাইছি, গর্তের ওপর পা দিয়েছি, গর্তের ভিতর পড়ে গেছি। এখন কি আসবে? অনির্ণয়কে নির্ণয় করতে লিমিট আসবে, যেমন অসম্ভবকে সম্ভব করতে অনন্ত জলিল আসে। সো এখন লিমিট কয় প্রকার? 2 প্রকার, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। গর্তের বাম পাশ থেকে যেমন আমরা উকি মারতে পারি, তেমনি কি ডান পাশ থেকে উকি মারতে পারি। তো বাম পাশ থেকে উকি মারার বিষয়টা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এবং ডান পাশ থেকে উকি মারার বিষয়টা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। সো প্রথমে আমরা একটু বাম পাশ থেকে উকি মারি, লেফট হ্যান্ড লিমিট আমরা নির্ণয় করতে চাই। তাহলে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট কি? লিমিট এক্স টেন্ডস টু কোন বিন্দুতে নির্ণয় করার কথা বলছে? 3 বিন্দুতে, তাহলে 3 মাইনাস এফ অফ এক্স। অলরাইট, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস এফ অফ এক্স। তাহলে এটাকে আমরা কিসের সাহায্যে? এইচ টেন্ডস টু 0-র সাহায্যে রিপ্লেস করলে, লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে কী হবে? এফ অফ 3 মাইনাস এইচ। তাহলে 3 মাইনাস এইচ এটা আমরা ফাংশনে বসিয়ে দিই। লিমিট এইচ টেন্ডস টু 0, ফাংশনটা কি? এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে এক্সের জায়গায় 3 মাইনাস এইচ বসবে, অর্থাৎ 3 মাইনাস এইচ এর পুরো স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 3 মাইনাস এইচ মাইনাস 3। তাহলে এটা ক্যালকুলেট করো, লিমিট এইচ টেন্ডস টু 0, এটার পুরো স্কোয়ার করলে কত হয়? 3 এর পুরো স্কোয়ার করলে 9 মাইনাস 3 দুগুণ 6, 6h প্লাস এইচ স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এই 3, আর এই 3 কাটাকাটি থাকে শুধুমাত্র নিচে মাইনাস এইচ।
অলরাইট, তাহলে নেক্সট ক্যালকুলেশন করি। তাহলে কি আসছে, লিমিট h টেন্ডস টু 0, দেখো উপরে a9 আর a9 কাটাকাটি, তাহলে কি থাকে h স্কোয়ার মাইনাস 6h, নিচে কি থাকে মাইনাস h। লিমিট h টেন্ডস টু 0, h যদি কমন নিই তাহলে কি থাকে h মাইনাস 6 ডিভাইডেড বাই নিচে মাইনাস h, তাহলে মাইনাস h আর উপরের h যদি কাটে এবং h এর ভ্যালু যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে কি থাকে, h এর ভ্যালু 0 বসিয়ে দাও, তাহলে মাইনাস থাকে 0 মাইনাস 6, তাহলে মাইনাস প্লাস 6। তাহলে দেখো বাম পাশ থেকে উকি মেরে আমরা কি কোন সংখ্যাটা পেলাম, 6। অর্থাৎ আমরা কিন্তু এটা ডায়াগ্রাম করেও কিন্তু সলভ করছিলাম, কত পাইছিলাম, 6 পাইছিলাম, গেস করছিলাম 3-এর থেকে সামান্য ছোট সংখ্যা দিয়ে। এখন আমরা লিমিটের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়েও নির্ণয় করলাম, বাম পাশ থেকে উকি মেরেও, মানে 3 দিনে আমরা 3-এর কাছাকাছি একটা সংখ্যা এবং বাম পাশ থেকে উকি মারছি, মানে কি 3 থেকে সামান্য ছোট সংখ্যা, এই যে 3 থেকে সামান্য ছোট সংখ্যা এখানে বসেছি, h হচ্ছে 0-এর কাছাকাছি একটা সংখ্যা, 3 থেকে বিয়োগ করছি, তাহলে কি 3 থেকে সামান্য ছোট সংখ্যা বসে আমরা দেখলাম কি পাচ্ছি, 6 পাচ্ছি। তাহলে নিম্ন একটা মান পাচ্ছি, বাম পাশ থেকে উকি মারলো। এখন কি আরেকটা ছেলেকে পাঠাইছিলাম না ডান পাশ থেকে উকি মারার জন্য, সো ডান পাশ থেকে উকি মারবো এবার আমরা, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট বের করব। সো রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু কি, লিমিট কোন বিন্দুতে, 3 বিন্দুতে, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট 3 প্লাস এফ অফ এক্স। এখন নতুন চলকের সাহায্যে যদি রিপ্লেস করি, লিমিট h টেন্ডস টু 0 এফ অফ 3 প্লাস h। এখন ফাংশনটা কি, এইটা এক্সের জায়গায় কি বসাও, 3 প্লাস h বসাও, তাহলে 3 প্লাস h এরপর হোল স্কোয়ার, লিমিট h টেন্ডস টু 0 দিতে ভুলে গেছি, লিমিট h টেন্ডস টু 0 3 প্লাস h এরপর হোল স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 3 প্লাস h মাইনাস 3। অলরাইট, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসছে, লিমিট h টেন্ডস টু 0, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলো, তাহলে 9 প্লাস 6h প্লাস h স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এই যে মাইনাস 3 প্লাস 3 কেটে যায়, শুধুমাত্র নিচে থাকে h। অলরাইট, তাহলে লিমিট h টেন্ডস টু 0, এই যে a9 আর a9 কেটে যায়, তাহলে উপরে থাকে h স্কোয়ার প্লাস 6h ডিভাইডেড বাই h। এবার তুমি h কমন নাও, তাহলে লিমিট h টেন্ডস টু 0, h কমন নিলে কি থাকে h প্লাস 6 ডিভাইডেড বাই h, h কেটে দাও, h এর ভ্যালু 0 বসে দাও, তাহলে 0 প্লাস 6 ইকুয়াল টু আসছে কত, 6। অলরাইট, তাহলে আমরা ডান পাশ থেকে উকি মেরেও কি সংখ্যা পেলাম, 6 পেলাম। ডান পাশ থেকে উকি মারছি, তার প্রমাণ এই যে x টেন্ডস টু 3 প্লাস অর্থাৎ 3-এর কাছাকাছি সংখ্যা, x এর ভ্যালু হচ্ছে 3-এর কাছাকাছি একটা সংখ্যা বাট 3-এর থেকে বড়, এই যে h এর ভ্যালু হচ্ছে 0-এর কাছাকাছি একটা সংখ্যা, 3-এর সাথে 0-এর কাছাকাছি একটা সংখ্যা যোগ করছি, তার মানে কি 0.001 ধরো যোগ করছি, h এর 0-এর কাছাকাছি সংখ্যা h 0.001, তাহলে 3.001, 3 থেকে সামান্য বড় সংখ্যা আমরা অ্যাড করছি যখন, তখন এই যে ডান পাশ থেকে উকি মারা হলো অ্যান্ড সংখ্যাটা পাইছি 6। তো বাম পাশ থেকে এবং ডান পাশ থেকে উকি মেরে আমরা আসলে অনির্ণয় মানটাকে নির্ণয় করলাম। এভাবেই অনন্ত জলিলের মতো করে যুগ ধরে অসম্ভবকে সম্ভব করে আসছে লিমিট। তো আজকে আসলে লিমিটের একেবারে ইন্ট্রোডাক্টরি ক্লাস করলাম। লিমিট কি এটা জাস্ট জানলাম, তাহলে লিমিট কি মনে থাকবে, লিমিট হচ্ছে অনন্ত জলিলের মতো, অসম্ভবকে সম্ভব করা যেমন অনন্ত জলিলের কাজ, অনির্ণয়কে নির্ণয় করা লিমিটের কাজ। দেখা হচ্ছে পরের ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।